সৃজন ধীরপায়ে রিমঝিমের দিকে এগিয়ে আসছে। আর এদিকে রিমঝিমের ভয়ে হার্ট আসার মতো অবস্থা। এই তুমি এত কাঁপাকাঁপি করছো কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? তোমাকে খেয়ে ফেলবো? হাতের উপর হাত গুজে শীতল কণ্ঠে আওড়ায়। ও মা! এই লোক বলে কি? বাঘ আর ভাল্লুকের উপরে যদি কিছু থেকে থাকে আপনি সেটা মনে মনে। টেবিলের ওপর তোর সমস্ত বই খাতা নোট গুছিয়ে রাখা আছে। বই এনে পড়তে বস, আমি তোকে পড়াবো। রিমঝিম তপ্ত খাওয়ার মতো অবাক চোখে সৃজনের পানে চায়। বাসর ঘরে বর কনেকে পড়ায়। কি আশ্চর্যময় ঘটনা! ইতিহাসের পাতায় এমন ঘটনা খুব কমই রয়েছে। বর বাসর করার বদলে বউকে বই পড়িয়েছে। কি কথা, কি কানে যায়নি? রাগী স্বরে চমকে গিয়ে দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। হ্যাঁ ছাড় না ভাইয়া, ধুরো, স্বামীকে তো ভাইয়া ডাকে না। আপনাকে কি বলে ডাকবো? সৃজন কপট রেগে বলে, নাম ধরে ডাকবি। সৃজন, বুঝছিস, নাম ধরে তো ডাকা যায় না। ভয়ে আস্তে আস্তে বলে, তাহলে ডাকার দরকার নেই, এখন সামনে থেকে যা। রিমঝিম টেবিল থেকে বেছে বেছে বই খাতা এনে বিছানায় বসে। গর্দপ একটা, এই ভারী লেহেঙ্গা পরে তুই পড়াশোনা করবি? আলমারিতে কাপড় গুছিয়ে রাখা আছে, চেঞ্জ করে আয়। কোথাকার বলদটারে আল্লাহ তালা ভুল করে এখানে ডেলিভারি করছে বুঝতে পারছি না। এবার রিমঝিমের মেজাজ চাঁদে উঠে যায়। মন্ডায় কইতেছে আপনার চুলগুলো ছিঁড়ে টাকলা বানিয়ে দেয়। অসহ্যকর পুরুষ একটা। বরং আমার মনে হয় আপনার মতো তার ছিঁড়া পাগলটারে ভুল করে এখানে পাঠিয়েছে। মনে মনে সাবান পানি ছাড়াই 14 গোষ্ঠীকে ধুয়ে দেয়। বিড়বিড় করতে করতে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ব্ল্যাক কালার 3 পিস পরে বাইরে আসে। সৃজনের দিকে তাকিয়ে দেখে ড্রেস চেঞ্জ করে ফেলেছে। ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট, দেখতে সুন্দরী লাগছে। চুপচাপ আবার বিছানায় বসে পড়ে। সৃজন চেয়ার টেনে ঠিক তার সামনে বসে। গত 3 ঘন্টা যাবৎ রিমঝিম পড়তে পড়তে একদম বিরক্ত হয়ে গেছে। এ কেমন বাসর? বাসর নামে পড়াশোনার অত্যাচারখানা। ছ্যাঃ, এটা বাসর নামে কলঙ্ক। মনে মনে ডক্টর সৃজন তালুকদার আর পড়াশোনা দুটোকে জীবন থেকে বিদায় করতে চেয়েছি, আর দুটোই আমার জীবনের সুপারগুলোর মতো আটকে গিয়েছে। এদের থেকে ছাড়া পাওয়া যাকে বলে ইম্পসিবল। শালার জীবন জিন্দেগি সব ফাতা ফাতা হয়ে গেল। মনে মনে দুঃখ প্রকাশ করে। তোর মনোযোগ কোথায়? তোকে বোঝাচ্ছি একভাবে, বুঝছিস আরেকভাবে। পুরো মাথা কি শুধু গোবর দিয়ে ভর্তি হয়ে আছে? রিমঝিম আর নিতে পারছে না। এবার তো ঘুম চোখ দুটো খুলে রাখা কষ্টদায়ক হয়েছে। রিমঝিমে দিকে একবার পরখ করে নরম সুরে বলে, আচ্ছা ঠিক আছে, যা ঘুমিয়ে পড়। চমকে গিয়ে বলে, বাহ, আপনি কবে থেকে এত ভালো মানুষ হয়ে গেলেন? কত সহজেই আমার কষ্টটা বুঝলেন। সৃজন গম্ভীর মুখে শীতল চাহনিতে তাকালে বুঝতে পারে ভুল সময় মুখ খুলে ফেলেছে। আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। হাসার চেষ্টা করে বলে, বিছানায় দাম করে গা ছেড়ে দেয়। এবার শান্তি লাগছে। আর শোন, বিছানার একদম সাইডে শুবি, মাঝখানে কোলবালিশ দিবি, আর একদম আমার কাছে আসবি না। না হলে জানিস এর শাস্তি স্বরূপ কি হতে পারে। আপনার কাছে যেতে আমার বয়ে গেছে। আপনার থেকে বাঁচতে পারলে এই জীবন ধন্য হতো। মনে মনে বলেই কোণায় গুটি গুটি মেরে শুয়ে পড়ে। সৃজন বইপত্র গুছিয়ে রেখে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। রিমঝিম উল্টো দিকে ফিরে ঘুমিয়েছে। সৃজন সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে ঘুমানোর চেষ্টা করে। ঘুমের ঘড়ি মনে হচ্ছে কেউ শক্ত করে জড়িয়ে ধরেছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ঘুম ঘুম চোখে কোনো রকম তাকাতে ঘুম উড়ে যায়।
রিমঝিম সিজনের বুকের ওপর বাহুবন্ধে আবদ্ধ, হয়তো কোল বালিশ মনে করে জড়িয়ে ধরে আছে। বুকের ভেতর ধূপধুকানি হতে শুরু করছে। যদি দেখে আমি তার বুকের উপরে, তাহলে হয়তো এক আচারে ভর্তা বানাবে। ভয়ে হাত পা পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করছে। মনে মনে আল্লাহর নাম নিচ্ছে আর সারার চেষ্টা দিচ্ছে, কিন্তু হাতের বাঁধন তো খুলছেই না, খুব শক্ত। আল্লাহ, কি মুসিবতে পড়লাম! তোমার এই নিরীহ বান্দাকে বাঁচাও, নাহলে এই সিংহ আস্তে করে শিকার করে নেবে। টানা পড়ার মাঝেই সৃজনের ঘুম ভেঙে যায়, বিরক্তিতে উঠে বসে। ছাড়া পেতেই কোনো কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে পালিয়ে যায়। এরূপ কার্যকলাপ করার কারণ বুঝতে একটু সময় লাগে, তবে বুঝতে পারলেও কোনো প্রতিক্রিয়া দেখায় না। কাঁথা মুড়িয়ে আবার ঘুমিয়ে পড়ে। ৯টা বাজতেই নিচ থেকে ব্রেকফাস্ট করে আবার উপরে ফিরে আসে। শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নেয়। এর মাঝে একবারও রিমঝিম আর রুমে আসেনি। রিমঝিম রিমঝিম গলা ছেড়ে ডাকে, চিতি ভাইয়া তোমাকে ডাকছে, তাড়াতাড়ি যাও গো ভাবিজান, তোমাকে মনে হয় খুব প্রয়োজন। হাসতে হাসতে, যেমনি ভাই তেমনি তার বোন, একেই রক্ত বইছে, একেই তো স্বভাবের হবে। বিরক্ত নিয়ে উপরে চলে আসে। হ্যাঁ, আপনি কেন ডাকছিলেন? এক কাপ গরম কফি বানিয়ে নিয়ে আসো, একটু আগেই তো ব্রেকফাস্ট করে এলেন। কফিও খেয়েছেন, আমার স্পষ্ট মনে আছে। কুঁচকে বলে, তা তো মনে থাকবে, শুধু পড়াটাই মনে থাকে না। রাতে পড়তে বসছিলি, সকালে কেন বসিসনি? রিমঝিম, এখন থেকে সকাল এবং রাত দুবেলা পড়তে বসবি। পড়াশোনায় এখন দেখব কিভাবে ফাঁকি মারিস। একটা সিকিউরিটির চাকরি নিলেই তো পারতেন। মাইনে কত হতো জানি না, তবে অনেক সুনাম অর্জন করতে পারতেন। মনে মনে, কি হলো, মনে থাকবে? ১০০ বার থাকবে। আর রোজ সকালে আমাকে ১ কাপ করে কফি দিবি। এখন যা। সৃজন গাড়ি নিয়ে চলে যেতেই শান্তির একটা শ্বাস ফেলে। টিভি অন করে, রিমোট হাতে নিয়ে সোফায় এলোমেলোভাবে শুয়ে পড়ে। স্মৃতিও রিমঝিমের সাথে টিভি দেখতে মনোযোগ দেয়। নাজমা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে স্মৃতি আর রিমঝিমের উদ্দেশ্য করে বলে, সৃজন তোদের আগামীকাল থেকে নিয়মিত কলেজে যেতে বলেছে। ফাঁকি মারলেই ২টাকে খবর আছে। মামি, মনি, তোমার ছেলে কি অত্যাচার কম পড়ে গেছে? আবার তুমি শুরু করে দিলে। টিভির দিকে চোখ রেখেই বলে, কেন আবার আমার ছেলে কি করলো? তুমি তো জানোই তোমার গুণধর ছেলে ঠিক কি কি করতে পারে। আবার নতুন করে বলতে হবে? ১ মাস আগের পিটুনির দাগ এখনো পিঠে রয়ে গেছে। এটা অনেক দুঃখজনক। আমি নিজেও আজ পর্যন্ত বুঝতে পারলাম না সৃজন তোর প্রতি এত কঠোর কেন। একটা দীর্ঘশ্বাস ফেলে। রাত ৮টা, সৃজন সিগারেট টানছে আর শূন্য ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। তুই নিজে একজন ডক্টর হয়ে পেশেন্টকে উপদেশ দেয়, শৌখিন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নিজে যে শোক নিচ্ছিস, এটাকে কি বলবো? ছোটবেলার ফ্রেন্ড আদি বলে। আরে ওটা বলা আমার দায়িত্বর মধ্যে পড়ে, আর এটা আমার কাছে মানসিক শান্তি। বুঝলাম। আচ্ছা, তুই বাচ্চা মেয়েটাকে কেন বিয়ে করলি? শুধু হাত পাই। রিম বড় হয়েছে, কিন্তু বোধ বুদ্ধি আর চলাফেরা একেবারে বাচ্চাদের মতো। ছোট পিঁপড়ার পাখা গজিয়েছিল, পুরো মহাবিশ্বে উড়তে চেয়েছিল, হারিয়ে যাওয়ার সম্ভাবনাও ছিল, তাই ডানা কাটার সাথে সাথে নিজের কাছে বন্দি করে রেখেছি। কি বললি? আমি বুঝতে পারলাম না। কিসের পিঁপড়া? কোন মহাবিশ্ব? থাক ভাই, তোকে আরেক দিন বোঝাবো। এখন আমাকে যেতে হবে। গাড়িতে উঠে স্টার্ট দিয়ে চলে যায়। আরে বলে যা তো। পরের দিন স্মৃতি রেডি হয়ে সোফায় বসে আছে। এদিকে রিমঝিম এখনো তৈরি হচ্ছে। তুই একটা কি পড়েছিস? সৃজন রুমে ঢুকে সোফায় বসতে বসতে রিমঝিমের উদ্দেশ্য করে পেছনে ঘুরে একবার নিজের দিকে তাকায়। কেন? সুন্দর একটা 3 পিস পরেছি। তা তো দেখতেই পাচ্ছি। চুল খোলা, আবার সাজুগুজু করছিস। তুই পড়তে যাচ্ছিস নাকি বিয়ে বাড়িতে ছেলে দেখাতে যাচ্ছিস?
নিম্ন কণ্ঠে। তাহলে কি পরব? নিম্ন কণ্ঠস্বরে। আলমারি খুলে দেখ, ওখানে 20টা বোরকা, 20টা হিজাব, 20টা নিকাব ব্যাগে রাখা আছে। কাল শপিং করে এনেছি। হাত মোজা, পা মোজা সহ সকল প্রয়োজনীয় জিনিস আছে। এতগুলো বোরকা হিজাবের কথা শুনে রিমঝিমের মাথা চটকে গিয়ে ওঠে। পুরো শপিং মল ঘাড়ে করে তুলে আনছেন, ছোট করে আওয়াজ যেন কেউ না শোনে। আমি চাই না তোকে কোনো ছেলে বাজে নজরে দেখুক। বোরকা, হিজাব, হাত মোজা, পা মোজা পরে নিবি, যেন কোনো অংশ চুল পরিমাণও দেখা না যায়। এখন থেকে কলেজে গিয়ে সব ভণ্ডামি বাদ দিবি, কথা কম বলবি আর ছেলেদের দিকে ভুলেও তাকাবি না। অর্ডারের সুরে বলে, আপনিও তো সুন্দর, আপনার দিকেও তো মেয়েরা কুনজরে তাকায়। আপনি বরং এক কাজ করুন, এখান থেকে আমার বোরকা হিজাব পরে নিবেন। ভালো হয়েছে বেশি করে এনেছেন, শুধু আমি কেন পর্দা করব, এখন থেকে আপনিও করবেন। রাগ করে নিঃশ্বাসে সবগুলো কথা বলে ফেলে। হুঁশ আসতেই জিহ্বায় কামড় দেয়। এই রে, কি বলে ফেললাম না জানি। সৃজন এবার 12টা বাজায়। ভয়ে চোখ বন্ধ করে নেয়। হুঁশ আসতেই হিজাব কামড়ায় দেয়। এই রে, কি বলে ফেললাম না জানি। সৃজন এবার 12টা বাজায়। ভয়ে চোখ বন্ধ করে নেয়। রিমঝিমের উক্তিতে স্মৃতি মুখে হাত চেপে ধরে হাসতে শুরু করে। ভাইয়ের সামনে যতই না হাসতে চাও, কিন্তু হাসি তো আটকে রাখা সম্ভব হচ্ছে না। এই তুই হাসছিস কেন? তোর ঘরেও বোরকা হিজাব রেখে এসেছি। এক্ষুনি রুমে যাবি আর সেগুলো থেকে একটা পরে নিবি। এখন এই রুম থেকে বের হ। স্মৃতি উঠে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। রিমঝিম পেছনে পেছনে যেতে নিলে সৃজন বলে, তুই কোথায় যাচ্ছিস? এখানে আমার সামনে এসে দাঁড়া। ব্যাস, হয়ে গেল। পালাতে গিয়েও আর পালাতে পারল না। ভুল তো করেই ফেলেছে, এবার ভুলের মাসুল দিতে হবে। রিমঝিম নামটা আমি মাঝে মাঝে সংক্ষিপ্ত বলবো, বুঝে নেবেন। গুটি গুটি পায়ে সৃজনের সামনে গিয়ে দাঁড়ায়। ফ্লোরের দিকে দৃষ্টি রেখে হাত কামতে শুরু করে। দিনে দিনে তোর সাহস বেড়ে গিয়েছে, তাই না? মুখের কোনো ব্রেক নেই। আমি বলি একটা আর কথার উপর দিয়ে বলিস আরেকটা। আবার কি মেহগনি গাছের চালা কাঠ আনতে হবে? সরি ভাইয়া। মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। মাথা নিচু রেখে নিম্নকণ্ঠে, কান ধরে উঠবস কর, তাও 20 বার। চমকে গিয়ে মাথা তুলে সৃজনের দিকে তাকায়। এক্ষুনি উঠবস শুরু কর। তা যদি করতে না পারিস তাহলে মেহগনির কাঠ আনছি। কথায় কথায় মেহগনির কাঠ আনতে চান কেন? আমি কান ধরে উঠবস করছি তো। অসহায় দৃষ্টিতে সৃজনের দিকে তাকিয়ে উঠবস করতে শুরু করে। একবার থেকে দুবার করতেই সৃজন থামিয়ে দিয়ে বলে, আর করতে হবে না, 5 মিনিটে রেডি হয়ে নিচে নেমে আয়। রুম থেকে বেরিয়ে নিচে চলে যায়। অবাক চোখে সৃজনের যাওয়ার পানে তাকায়। এটা কি হলো? আমি কি স্বপ্ন দেখছি? সৃজন তালুকদারের দিনের দিনে একই ভালো রূপ দেখছি। খুশিতে গদগদ হয়ে বলে, ওহো ভাইয়া, আই লাভ ইউ। তাড়াতাড়ি আরো ভালো হয়ে যান। ধুরো, আমি কী সব বকছি। মাথা চুলকাতে চুলকাতে স্মৃতি আর রিমঝিম বোরকা হিজাব, হাত মোজা, পা মোজা পরে নিচে চলে আসে। দুজনের দিকে একবার তাকিয়ে হেসে বলে, এইবার ঠিক আছে। জানিস তোদের পর্দায় কতটা সুন্দর লাগছে? স্মৃতি, হ্যাঁ ভাইয়া, আয়নায় দেখে নিয়েছি, কত সুন্দর লাগছে। বাই এনি চান্স তুই কি মন থেকে বলছিস? মন থেকে বলি আর মন থেকে নাই বলি, তাতে তোমার কি? জিমের হাত ধরে গদগদ করে বাইরে বেরিয়ে যায়। এরা এত ননসেন্স কেন? নিজের ভালোটাও বোঝে না। একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির বাইরে চলে আসে। কলেজের সামনে এসে গাড়ি থামিয়ে রিম আর স্মৃতিকে নামিয়ে দেয়। কলেজ ছুটির পর পাকনামি করে কোথাও যাবি না, ড্রাইভার এসে তোদের নিয়ে যাবে।
আর মনোযোগ দিয়ে ক্লাস করবি। গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। দুজনেই কলেজের ভেতর চলে আসে। দূরে আলিয়াকে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখে দুজনেই সেদিকে চলে যায়। রিম, এই আলিয়া, আমরা এদিকে, তুই ওদিকে কি খুঁজছিস? আলিয়া চমকে গিয়ে বলে, কে কে? আমরা কারা? ভালোভাবে চোখের দিকে তাকিয়ে চিনে যায়। কিরে, তোরা দুই বাঁদর আবার কবে থেকে হাজি হলি? একদম মনে হচ্ছে হাফেজ করে এসেছিস। মুচকি হেসে দুজনেই রেগে গিয়ে পিঠে ধুমধাম কিল বসিয়ে দেয়। ভুল হয়ে গেছে বাবা, আর বলবো না। এবার বল, হঠাৎ তোদের দুজনের একসাথে এই রকম ড্রেস আপের কারণ কি? রিম এসে এক লম্বা কাহিনী। স্মৃতি সকল ঘটনা খুলে বলে, সাথে নিজেই হেসতে শুরু করে। রিমের বোকামি শুনে আলিয়াও হাসি ধরে রাখতে পারছে না। রিম, তুই আসার পর জানিস ভাইয়া আমাকে ২০ বার উঠবস করতে বলেছে। কি? আলিয়া। দুজনেই একে অপরের গলা ধরে সশয়ে হাসতে শুরু করে। এত হাসতে হবে না, ভাইয়া পরে আমাকে মাফ করে দিয়েছে। রিম ভাব নিয়ে বলে, ওহো, তাহলে তো ঠিকই আছে। আলিয়া ক্লাস শেষে করে তিনজন বেরিয়ে আসে। গেটের কাছে এসে আলিয়াকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে পড়ে। ড্রাইভার গাড়ি স্টার্ট করে এগিয়ে যেতে শুরু করে। হঠাৎ রিমের চোখ যায় রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে, যে একটা মেয়ের সাথে কথা বলছে। যাই হোক, এসব নিয়ে আর না ভেবে স্মৃতির কথায় মনোযোগ দেয়। পুরনো স্মৃতি ভুলে যাওয়াই উত্তম। সন্ধ্যা ৬টা পার হয়ে ৭টার কাছাকাছি। পড়াশোনা বাদ দিয়ে স্মৃতি আর রিমঝিম টিভি দেখতে মগ্ন। নাজমা বেগম পড়ার কথা বললেও তার কথায় পাত্তা দেয়নি। টিভির পর্দায় একটা ফানি সিন চলে আসে। স্মৃতি আর রিম হাউ হা করে হাসে ওঠে। এমন সময় পেছন থেকে কেউ বলে, এটা অনেক মজার, তাই না? হুম, ঠিক বলছো, এটা অনেক মজার। রিম না দেখেই হাসতে হাসতে বলে, পড়াশোনা কি আর করতে ভালো লাগে? এগুলো জীবনের আসল মজা, তাই না? মুহূর্তেই রিমঝিম আর স্মৃতির হাসি গায়েব হয়ে যায়। সন্দেহসূচক দৃষ্টিতে পেছন ঘুরে তাকিয়ে দুজনের আত্মা চাঁদে উঠে যায়। ভাইয়া, তোমার তো আরো অনেক দেরিতে আসার কথা, কেন তাড়াতাড়ি এসে ভুল কিছু করলাম? প্যান্টের পকেটে হাত কুঁচকে জিজ্ঞাসা করে। দুজনের মুখ বন্ধ হয়ে যায়। বলার মতো একটা শব্দ আর বেঁচে নেই। সিজন চোখ মুখ শক্ত করে রাগী রূপ ধারণ করে কিছু বলবে তার আগেই দুজন পালিয়ে যায়। কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে রুমে গিয়ে বই নিয়ে পড়তে বসে। সোফায় বসে রাগ কন্ট্রোলের চেষ্টা করে। জোরে জোরে আম্মু আম্মু বলে ডেকে এক গ্লাস পানি চায়। কোথা থেকে মাহিন দৌড়ে এসে দুলাভাই বলে চেঁচাতে চেঁচাতে সামনে দাঁড়ায়। এতক্ষণ সিজনের রাগ থাকলেও তা মুহূর্তে মিলিয়ে যায়। কুচকে জিজ্ঞাসা করে, দুলাভাই আবার কে? কে আবার? তুমি? সোফায় বসার চেষ্টা করতে করতে মাহিনকে সোফায় উঠিয়ে দেয়। কিন্তু তুমি তো আমাকে ভাইয়া বলে ডাকতে। ভাইয়া ছিলেন, এখন তো আর ভাইয়া নেই। কেন ভাইয়া নেই? আমি জানি আপুর স্বামীকে দুলাভাই ডাকতে হয়। তুমি তো আমার আপুর স্বামী। এটা কে বলেছে তোমায়? কেন আবার? ফ্রেন্ড তো আর আপুর স্বামীকে দুলাভাই বলে। আর ওই দুলাভাই কতগুলো চকলেট চিপ দেয়। তুমি তো আমাকে কিছুই দাও না। কিপটা দুলাভাই তুমি। মুখ ঘুরিয়ে বলে, ৬ বছরের একটা ছেলের মুখ থেকে এসব শুনে হাসবে নাকি কাঁদবে সেটাই বুঝতে পারছে না। বোনের উপশিরায় যদি বোকামি থাকে তাহলে ভাইয়ের শিরায় উপশিরায় বুদ্ধিমত্তা আর চালাকের চাপ। আচ্ছা, আমি তোমাকে কালকে অনেকগুলো চকলেট আর চিপস এনে দেব, সত্যি। খুশিতে গদগদ হয়ে। তার আগে তোমাকে একটা কাজ করতে হবে।
রিমঝিম গুনগুন করে করে মনের আনন্দে গান গাইতেছে আর কাপড় গুছিয়ে সুটকেসে রাখে। নিজের বাড়িতে যাবে সেই খুশিতে ঠোঁট থেকে হাসি সরে না। কি ব্যাপার, সকাল সকাল তুমি কিসের জন্য এত খুশি? রুমে প্রবেশ করে বিছানায় বসতে বসতে আমি বাড়ি যাচ্ছি সেই খুশিতে। আসলে কি জানেন, নিজের বাড়িতে থাকার মজাই আলাদা। তা তো হবেই, পড়ায় ভালোভাবে ফাঁকি মারা যায়। এত খুশি হওয়ার দরকার নেই। তুমি কোথাও যাচ্ছ না বলেই হলো। আম্মু আব্বুকে বলে রাজি করিয়েছি, তা আমাকে নিয়ে যাবে। ফুপিকে বললে তুই পড়াশোনায় একেবারে কাঁচা গোল্লা, আমি তোকে পড়াচ্ছি, তোকে যেন না নিয়ে যায়, এতে তোর অনেক গ্যাপ পড়ে যাবে, তাই আর তোকে সঙ্গে নিয়ে যাচ্ছে না। না এটা হতেই পারে না, বাচ্চাদের মতো চিল্লিয়ে বলে। আর এটাই হয়েছে। হাতের কাপড়টা বিছানায় ছুঁড়ে ফেলে রেগে মেগে বাহিরে চলে যায়। রিমঝিমের রেগে যাওয়াতে সৃজন মুচকি এসে সোফায় বসে উপরের দিকে তাকিয়ে মনে মনে সৃজনকে হাজারটা গালি দিচ্ছে। এরই মাঝে নাজমা বেগম সামনে এসে বলে সৃজনকে, এই হালুয়াটা দিয়ে আয় তো। বিরক্তিতে কিছু বলবে তার আগেই মাথায় একটা আইডিয়া চলে আসে। হালুয়ার বাটিটা নিয়ে রান্নাঘরে চলে যায়। ওদিকে কোথায় যাচ্ছিস? পানি খাবো। ও, তারপর ওই আসছি। খুঁজে খুঁজে শুকনো মরিচের গুঁড়োর কৌটো বের করে মনের রাগে এক চিমটা নিয়ে সেখানে মিশিয়ে দেয়। যেহেতু হালুয়ার রংটা লাল ছিল তাই বোঝা যাচ্ছে না। রুমে ফিরে এসে দেখে সৃজন তৈরি হচ্ছে। মামুনি হালুয়া পাঠিয়েছে, আপনাকে এক্ষুনি খেতে বলেছে। ঘাড় ঘুরিয়ে বলে, আচ্ছা দে। তুই খেয়েছিস? খেয়েছি, তাড়াতাড়ি রেডি হয়ে তোমাকে কলেজে ড্রপ করে যাব। বাটি হাতে নিয়ে প্রথম চামচ রিমঝিমের দিকে ধরে। খেতে না চাইলে নিজের মুখেই পুরে দেয়। সাথে সাথে ঝালে পুরো মুখের ভেতর জ্বলতে শুরু করে। অন্তত ঝালে সুস্বাদে বলে, উফ, এটা এটা কি? তাড়াতাড়ি নিচ থেকে পানি আন, খুব ঝাল লাগছে। টেবিলে থাকা অর্ধেক গ্লাস পানি খেয়েও এক ফোঁটা ঝাল কমে না। রিমঝিমের দিকে তাকালে দেখে এখনো ঠাই দাঁড়িয়ে আছে। কাছে এসে এক ঝটকায় কাছে নিয়ে ঠোঁটে কিস করে। বিলম্বে রিমুর চোখ বড় বড় হয়ে যায়, সারা শরীর শিউরে ওঠে। এবার যাবি নাকি?